শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তাঁর ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনের লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনও রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননির মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। শোনো ননি, আবার এলাম তোমায় জ্বালাতে, কতকগুলি কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? ননির মুখ বিবর্ণ হয়ে গেল। আগে বলো কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, সামটায় শ্বশুরবাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমায় তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে? তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? ননি ইতস্তত করে বললে, আগে ঠিক তো মনে নেই, যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরও বেশি হলো। সে রাত্রেও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল, আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ও ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিলে, গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর ওপর, নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা, ঘোর প্যাঁচ জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি ব্যাপার মহিন? বাবু, ননী ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে, আজ 3-4 দিন আগে। তাই নাকি? তার দাম কত? 27 টাকা করে ভরি, হিসেব করুন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনাবেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি চলো রানাঘাটে আজই। বেলা 3টের ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবলে বড় খরিদ্দার একজন এনেছে মহিন।
তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম, একটু কড়া রুক্ষস্বরে। সেদিনেই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়ে। ভাবলে এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমি ওকে ভয় দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো। টাকা যদি থাকে আনিয়ে দাও। তোমার ভয় নেই? চুরির ব্যাপার নয়, মহিনের কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বার করো। এগুলো পুরনো টাকা। সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক না থাক, টাকা তুমি বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। বললে, সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রির তহবিল তাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বললে, যা আমার কাছে আশ্চর্য বলে মনে হলো। বাবু, এগুলো পুরনো টাকা, পোঁতা টোতা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। তুমি কি করে জানলে এ পুরনো টাকা? দেখুন, আপনিও হাতে নিয়ে। পুরনো কলঙ্ক ধারা রূপ দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে তো কারবার করছি। কতদিনের পুরনো টাকা এ? 20-25 বছরের। আমি টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বৎসরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। মাটিতে পোঁতা টাকা বলে ঠিক মনে হচ্ছে। নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িটা পোঁতা ছিল, পেতলের কলঙ্ক লেগে গেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এ টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে এ টাকা চাইবে, মনে থাকে যেন। দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক ও খদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি ও ভয়ে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু? দেখলাম ওর সর্বশরীর থরথর করে কাঁপছে। কেন? ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে। এ সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পর আদৌ সে সন্দেহ না থাকবারই কথা। কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শেখরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবলাম। মহিনও কামরায় একপাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এ কাজ করেছে। কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননীই তো জানতো। মহিন শেখরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক। যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। ভাবলাম মহিনকে আর একটু বাজিয়ে দেখা যাক, যদি ওর পেট থেকে আর কোনো কথা বের করা যায়। তোমার দোকানে অনেকে বেড়াতে যায় না? হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? যেতেন বাবু। গিয়ে গল্প টল্প করতেন? করতেন বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তাঁর স্বভাব ছিল বাবু। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল?
আমার খদ্দের গহনা গড়াতে আসতো। গ্রামের লোক হিসাবেই যা আলাপ, তাছাড়া বিশেষ কিছু নয়। তুমি আর ননি দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগ করে নিয়েছো, কেমন কি না? কি যে বলেন বাবু, আমি ব্রহ্ম হত্যার পাতক হব টাকার জন্যে? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছুই বোঝা গেল না। কেউ কেউ এমন নিপুণ অভিনেতা হয় যে হাবভাব দেখে বিশ্বাস করলে ঠকতে হয়। শ্যামপুরে ফিরে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। থানা থেকে দারোগাবাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না, আমাকে কোনো কথা তো বলেননি। বেশ। তারা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সেই কথা কিছু বলেননি। আমি বিকালের দিকে নির্জনে বসে ভাবলাম, আমার দৃঢ় বিশ্বাস মিশমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠেছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি, তবে তারা এক্ষুনি ননীকে গ্রেপ্তার করে। কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে, সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে, তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন শ্যাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। ও তা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননির ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যায় দেখা করলাম। তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছ সম্প্রতি? হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, ঘি মাখনের ব্যবসা করি, টাকা হাতে ছিল তাই গড়িয়েছি। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির? হ্যাঁ বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা কইছেন। আমাকে দেখতে পেয়ে শ্রীগোপাল ডাকলো, এই যে আসুন, চা খাবেন? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন, আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ পড়ুয়া, আমাদের পাড়ার জামাই। আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আমি জানকীবাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কিছুই না, তবে আমার মনে হয় এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার উপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতা বোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বললে? আপনি ননী ঘোষকে সন্দেহ করেন? খুব সন্দেহ করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। ভালোই তো। আচ্ছা, আপনি ঘটনার স্থলে ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? না, এমন বিশেষ কিছু না। তাহলে কিছুই পাননি? কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলার ইচ্ছে হলো না। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত কি
আমারই বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত সূত্রগুলি তুমি অন্য ডিটেকটিভকে দেওয়ার অধিকার কিভাবে পাও? শ্রীগোপাল চুপ করে রইল। আমি শ্রীগোপালের ওপর খুবই বিরক্ত হলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন স্যাকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্য। মহিন, একটা সত্যি কথা বলবে? কি বলুন? তোমার সঙ্গে ননির ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে? মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থাকলো। ননি বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল তাহলে সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ? আমি সে কথা বলিনি। ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবু, কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার। সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্য বলেছিলে, কেমন ঠিক কি না? হ্যাঁ বাবু, তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে, তা না? ঠিক বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনগত, তাই ভাবছো বুঝি? মহিন স্যাকরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাবু, তা তা তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব? মহিন আমার পা জড়িয়ে ধরাধরি করতে লাগলো। দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। কাচ্চা বাচ্চা মারা যাবে। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বলল আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গহনার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে। শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে, আবার বুকের রক্ত হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। ও, গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা! হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কড়া গলায় হাঁক, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কে আপনি? টর্চের আলো আধার কেটে গেলে বুঝলাম, ওহো, জানকীবাবু ডিটেকটিভ। আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? আমি এই এই ও, বুঝেছি। কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চললাম। ভদ্রলোক শুধু অপ্রতিভই নন, যেন ভীত ও ত্রস্ত হয়ে পড়েছেন। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে ভূত ভেবে ফেলেছিলাম। হাসি পেল নিজেরই ওপর। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি। জানকীবাবুও পাশে এসে বসলেন। চা খেতে খেতে ভদ্রলোক গল্প বলতে লাগলেন। আমি তো মশাই গাঁয়ের জামাই, আর 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন? গ্রামে সবাই আমার আত্মীয়। আপনি এখানে প্রায় যাতায়াত করেন? আমার স্ত্রী মারা গিয়েছে আজ 3 বছর, তারপর নিয়মিত আসা হয় না। তবে শাশুড়ি বৃদ্ধ, চিঠি লেখেন, আসতে হয়। ছেলেপুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। হঠাৎ জানকীবাবু আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? গাঙ্গুলি মশাই আমার শ্বশুর সমান ছিলেন, বড় স্নেহ করতেন।
খুনের কিনারা না হওয়া পর্যন্ত শান্তি নেই। আমি নাম চাই না, যার দ্বারাই হোক কাজটা হওয়া দরকার। নাম কে চায় বলুন, আমিও নয়। তবে আসুন মিলেমিশে কাজ করি। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো সূত্র পেয়েছেন? এখানে বলবো না, পরে জানাবো। ননী ঘোষের ব্যাপারে কি মনে হয়? সন্দেহ করি। আপনি? নিশ্চয়ই করি। ওর বিরুদ্ধে প্রমাণ? সেই গহনার ব্যাপারটাই তো বড় প্রমাণ। তাতে গোলমালও আছে যথেষ্ট। মহিন সাকরা ব্যাপারে? আমি মহিনকে সন্দেহ করি নে। কেন? মহিন তো গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখতো না। চলুন না দুজনে একবার ননির কাছে যাই। গিয়েছি, লাভ নেই। হিসাবের খাতা কোথায়? পুলিশের জিম্মায়। ভালো করে দেখেছেন? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারছি না। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরও অনেকের হাতের লেখা আছে। কার কার? জানো কি বাবু, আমার মুখের দিকে উৎকণ্ঠিত চোখে চেয়ে থাকলেন এক মৃত মুসলমান ভদ্রলোক আর এক স্কুল ছাত্রের। ও এই, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। ননী ঘোষ এসে হাজির। বাবু, একটা কথা বলবো? কি? জানো কি বাবু, এ গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু কাল রাতে যে রকম গালমন্দ দিয়েছেন, আমি দুঃখিত। দোষ করে থাকলে বাবু পুলিশে দিন, কিন্তু গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননী, সব বুঝি। পুলিশে দিলে হাজতের বাইরে একদিনও থাকবে না। বাবুও কি আমাকে এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার বিশ্বাস খুনে এ জড়িত, অথচ ভাবছে আমার চোখে ধুলো দেবে। সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ হয়ে গেল। সারাদিন ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় আহার সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে নিদ্রা দেবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। এবং বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে। আকাশ কুমোট, যেন দম বন্ধ করা বাতাসে ঠাসা। আমার ঘরের উত্তর দিকে একমাত্র কাঠের গড়াদের জানলা, তার ঠিক সামনে দরজা। পশ্চিমে জানলা নেই, কেবল একটি ছোট ঘুলঘুলি। রাত প্রায় 1টা বা তারও বেশি। ঘুম আসেনি, শুধু একটু তন্দ্রার মতো অবস্থা। হঠাৎ ঘুলঘুলির ঠিক নিচে পায়ের শব্দ। প্রথমে গুরুত্ব দিলাম না, ভাবলাম গরু বা ছাগল হবে, কিন্তু শব্দটা এবার আস্তে আস্তে জানলার দিকে এসে থেমে গেল। আমিও তখন ভাবছি গরুর পায়ের শব্দ হবে। হঠাৎ দেখি অন্ধকারে একজোড়া হাত একেবারে আমার বুকে, আর সেই হাতের মধ্যে একখানা ধারালো সোজা ছোরা। অন্ধকারেও যেন ছোরাটা ঝকঝক করছে। বিস্ময়ে কাটিয়ে আমি তরাক করে পাশ ফিরে ছোরাওয়ালা হাতটা ধরতে যাই, কিন্তু হাতের বদলে চেপে ধরি একটা বাঁশের লাঠিকে। এরপর মুহূর্তে কেউ এক ঝটকায় লাঠিখানা ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই ছোড়ার তীক্ষ্ণ আঘাত লাগে আমার কবজি আর বুকের উপরের অংশে। রক্তরক্তি অবস্থায় উঠে টর্চ চালাই। বিছানা রক্তে ভেসে গেছে। হাতে ন্যাকড়া ছিঁড়ে চলপট্টি বেঁধে ফেললাম। পরে লণ্ঠন জ্বালিয়ে দেখি লাঠির মাথায় ছোঁড়া বাঁধা ছিল। একেবারে কুড়োলের কায়দায় মারা হয়েছে। কিন্তু আমি ছিলাম মিস্টার সোমের ছাত্র। বালিশের তলায় ছিল 6 নলা ওয়েবলি রিভলভার। সেটা হাতে নিয়েই ঘরের চারপাশে টর্চ জেলে খুঁজে দেখি জানলার বাইরে টাটকা জুতোর দাগ। জুতো রাবারের শোলের, নম্বরটাও বোঝা যাচ্ছে। তবে কোনো ছাঁচ নেওয়ার উপকরণ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনই রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। টর্চ ও রিভলভার সঙ্গে নিয়েই বেরিয়ে পড়লাম শ্রীগোপালের বাড়ির দিকে। শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো ওঠো। কে কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল কেরোসিন টেমি জ্বালিয়ে
চোখ মুছতে মুছতে এলো। আপনি এত রাত্রে কি মনে করে? চলো বসি, এক গ্লাস জল খাও তো। চা খাবেন? স্টোভ আছে, আমি চাখর, সব মজুত রাখি। বাকি রাতটুকু এখানেই থেকে যান না। আমি শ্রীগোপালকে এবার সব খুলে বললাম। ঘটনা শুনে শ্রীগোপাল বিস্মিত হয়ে বলল, এর মধ্যে ননি আছে মনে হয়, নিশ্চয়ই ওর কাজ। না, না, বলেন কি? এ ননির কাজ নয়। কি করে জানলেন? এ অঞ্চলের কেউ ছোঁড়া ব্যবহার করে না। বাংলার গ্রামে ছোঁড়া চলে না। এই কাজ করেছে এমন কেউ যে বাংলার বাইরে থাকে। কিন্তু আপনাকে খুন করতে চায় কেন? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হতেই আমি ঘরে ফিরে যাই। জানলার বাইরে সেই জুতোর দাগ এখনও স্পষ্ট। বিকেলে ভাবলাম মামার বাড়ি যাব, ওখানে গিয়ে ক্ষতটা দেখিয়ে ওষুধ নেব। ঘরের জামা গায়ে দিচ্ছি, হঠাৎ মনে হলো ঘরে কেউ ঢুকেছিল। ঘরে কিছুই থাকে না, শুধু একটা স্যুটকেস, সেটা মেঝেতে পড়া, জামা কাপড় এলোমেলো, মানিব্যাগের টাকাটাও অক্ষত। অথচ বালিশের তলা থেকে তোষক অবধি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম ছিঁচকে চোর, কিন্তু টাকা নেয়নি। তাহলে কি রিভলভার নিতে এসেছিল? রিভলভার আমার পকেটেই ছিল। জানকীবাবুকে ডেকে সব জানালাম। চলুন একবার জায়গাটা দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। দেখলেন তো? টাকা কড়ি কিছু গেছে? না, কিছু না। কোনো কিছু মূল্যবান ছিল? না, এখানে কী বা থাকবে? হঠাৎ মনে পড়ল মিসপিদের কবচ আর দাঁতনের টুকরোটা কাল পকেটে রেখেছিলাম, এখনও পকেটেই আছে। ভেবেছিলাম বলবো জানকীবাবুকে, কিন্তু কথাটা বলি বলি করেও বলা হলো না। ননির ওপর আপনার সন্দেহ হয়? খানিকটা হয়। একবার ওকে ডেকে দেখা যাক। এখন নয়, আগে মামার বাড়ি যাই, তারপর দেখা যাবে। কিছুক্ষণ পরে জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমি মামার বাড়ির পথে রওনা হলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। আজই ফিরলেন? হ্যাঁ, এই ফিরলাম, কাজ মিটে গেল। মনে পড়ল মিসমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনও। সামনে রাত আসছে আবার, ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম এ জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওই সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না, দরকার কী দেখানোর। জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশে। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি সেখানে গিয়ে বসলাম। হে এসো দাদা, বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো, আছেই বা কে। এক মেয়ে ছিল, মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করবো দাদা, অদৃষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে? বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। দিদিমা, ও জিনিসটা কি এখানে তৈরি হয়? ওটা এই দেশের নয় দাদা, কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই জানকীবাবু বুঝি? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই আর এবছর এনেছিল।
আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে? এ আমার নিকট একটা মস্ত বড় সমস্যা। জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, ও অনেকদিন ছিল, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কি না, তবু জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পর এলেন উনি? 3-4 দিন পরে দাদা। আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা বছর 3 হলো, এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইলো মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায় আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। এই যে বেড়াচ্ছেন বুঝি? চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন না যাই। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজেরও তো একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছুই নয়, খুবই সাধারণ। দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি সকালবেলাটা। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্যে। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি সামলে নিয়ে তাঁর সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগলো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানে একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলছি নে, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কীরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমিই আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়ার সুবিধে হবে? জোগাড় করতে চেষ্টা করছি, যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করিয়ে নিতে যা দেরি, বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না, যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আজ 17 বছর। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। জামাই মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে,
আর মাত্র 2-3 দিন এখানে আছেন, এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। পাঠান না? আর উল্টে নেয়, ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যে দিত, এখন একেবারে উপর হাতটি করে না কোনোদিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো, তাহলে হলো। তাও কখনো কখনো বছরে একবার বিজয়ের প্রণাম জানিয়ে একখানা লেখে। খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়, তার উপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখেই সেরে দেয়। কই দেখি, আছে নাকি চিঠি? এই চালের বাতায় গোজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালাম। ওই চিঠি দাদা। আরও 2-1টা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে। জানকীবাবু যদি কথা এখন শুনতেও পান যে তাঁর লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-1টা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখন ওসব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। সব বললাম তাকে খুলে। একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক চান্সের আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকাল পেয়ে যাব। গ্রামে ফিরে 2-3 দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। আপনার কাজ কতদূর এগোলো? 1 পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেরে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? আমি শুনলাম যেন সেদিনকার মুখে। না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো, জানকীবাবু একথা বলতে চান কেন? তবে কি তিনি মিশমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানা যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে, তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? মানে অন্য কেউ বলেনি? আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুরবাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। আপনার ভুল ধারণা। দেখুন দেখি এ জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তাঁর বাড়ির পেছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কি না তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে
তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো, এবং সঙ্গে সঙ্গে কবচ শুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দু হাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর আড়াই পেঁচির ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূর ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। এ লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, কবচ আপনাকে ছেড়ে দিয়েছে। এখন এটা আমার হাতে, এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি? এ কথার জবাব দেবেন অন্য জায়গায়। দাঁড়ান একটু এখানে। দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু। খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাতকড়ি লাগালো। আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে, বুঝে সুঝে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয় আমার আগ্রহ ছিল জানবার, জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত করলেন। কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় কর্তব্য পালন করতে হয়েছে, তা বুঝতেই পারছেন। থাক, অজাই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচর পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গায়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তাঁর টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে এর জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেবো। বিরক্ত করবেন না। লোকটা সত্যিই অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখন মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আপনি সংসারে একা, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তাঁরা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তাঁরা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন। এবার আমি ভাবলাম ওষুধ ধরেছে। ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এ যে কত পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনের হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে। মহাপুরুষেরা বলেছেন, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যে হয়ে যাবে না। মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয়, তা স্বীকার করবেন বোধ হয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধে করে দিই, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো? ব্যবসা ফেল পড়ে কপরডক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে ডেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাকসই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবচখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবজের বিষয় সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব।
বলুন। আপনি কেন আবার এ গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি, কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রে, সেখানে খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিন মানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওইখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়লো ওই জঙ্গলেই ডাঁটন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। সব কথা খুলে বলুন, আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিস ফিস করে কথা বলতে লাগলেন, যেন তাঁর গোপনীয় কথা শুনবার জন্য জেলের সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এ ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ওখানা এখন কোথায়? এক্সিবিট হিসাবে কোর্টেই জমা আছে। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে। না না, আমিও চাই নে। আমার ওয়ারিশান কেউ নেই, ও আমি চাই নে। ওই সর্বনেশে কবজই আমাকে অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি। এ পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন। যা বলবার ইচ্ছা ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছা করেন না। আপনি যদি না নিতে চান, আমি কাছে রাখতে পারি। আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবুও এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার উপর আমার রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, কবজ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্য আজ জানকীবাবুর কাছে এসেছিলাম, সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবজের ইতিহাস কিছু শুনবো বলে। আমার ওভাবে কথা পারবার মূলে এই একটা উদ্দেশ্য ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। আমার কোনো কুসংস্কার নেই জানবেন। কুসংস্কার কাকে বলে আপনি? আপনার মতো ওইসব মন্ত্র তন্ত্র কবজে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয়, তবে কুসংস্কার আর কাকে বলবো? আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবজ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন, আমার তো জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন, তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আর আমার সঙ্গে কবজ আছে 7 বছর। কিন্তু যাক। বলেই জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি মুখই খুলবেন না এমন ভাব দেখালেন। বলুন, কি বলতে চাইছিলেন? অন্য কিছু নয়, ও কবজখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো বলেছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছন্নে যান, তাতে আমার কি। এই যে খানিক আগে বলেছিলেন আমার ওপর আপনার কোনো রাগ নেই। ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতা আর দেমাগ দেখে রাগ হয়ে পড়েছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবজ ফেলে দাও। আজকাল কোনো দেশে এসব মন্ত্রে তন্ত্রে বিশ্বাস করে ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যে যখন আর কোনো চারা নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবজই আমার এই সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এ সম্বন্ধে কি একটা কথা জানকীবাবু আমার কাছে চেপে যাচ্ছিলেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ ঘুম খেয়ে চুপ করে গিয়ে অন্য কথা পেরেছিলেন। তা বটে,
একদিক থেকে দেখতে গেলে ওই কবচখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝেছেন বলুন তো, কিভাবে দায়ী? মানে ওখানা না হারিয়ে গেলে তো আপনি আজ ধরা পড়তেন না, যদি ওখানা পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি। এছাড়া আর কি বোঝবার আছে? আজ যে আমি একজন খুনি তাও জানবেন এই সর্বনেশে কবচের জন্যে। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারতাম। ব্যবসায় লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়। আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ তা আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। আজ প্রায় 25 বছর আমি সদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? খুব। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। সেখান থেকে আরও 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দফলা, মিড়ি, মিশমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গিয়েছি ওদিকে না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। সেই বাঁশবনে ঢুকে দেখলাম একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো কাঠে খোদাই করা এক বিকট মূর্তি, মিশমিদের দেবতা। কুলিরা বলল, বাবু এ মিশমিদের অপদেবতা, ওদিকে যাবেন না। আমার ক্যামেরা ছিল, মূর্তির ছবি তোলার শখ হলো, কিন্তু এক বৃদ্ধ মিশমি এসে কুলিদের ভাষায় কিছু বলল। আমার এক কুলি সে ভাষা জানতো। সে বলল, বাবু ফটো নিও না, ও বারণ করছে। বাকি কুলিরাও বলল, বাবু এরা জবরজাত, ওদের দেবতাকে অপমান করলে গাঁ শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে আমাদের সবাইকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ক্যামেরা বন্ধ করলাম, কিন্তু ফিরে যাওয়ার আগে আর একবার দেখতে ইচ্ছা হলো। সন্ধ্যের আগ দিয়ে পাহাড়ি ছায়ায় গাছেদের ফাঁকে আমি গিয়ে পৌঁছালাম। যেখানে গিয়েছিলাম সেখানে দেখে শিউরে উঠলাম। একটি শিশুর ধর ও মুন্ডু আলাদা অবস্থায় পড়ে আছে দেবমূর্তির পাদমূলে, সারা জায়গা রক্তে ভেজা। আমার কি কুগ্রহ মশায়, আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু তুমি কলকাতার লোক, এসব দেশের গতিক কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারো কথা শুনলাম না, গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তিনি তা আজও ভালো জানেন না, কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তিই তাকে সেখানে যাবার প্ররোচনা দিয়েছিল, কে জানে। ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি, তাই বলেছিলাম। কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানি নে। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনো দিনই না, কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে, বনতল নীরব, বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাওয়ার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা করতে পারিনি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্নও সেইখানে নেই। রাত্রে বনজন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক, অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকারের নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধ হয় আকর্ষণটা বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু তা বলতে পারেন না তিনি। সেই সময় এই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে চারিদিকে
কেউ কোথাও নেই দেখে সেখানা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলেন? কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব দেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানে বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এই রকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিশরীদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে এ কবচ তারা পড়বেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেওয়ার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিলে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিল মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো, তখনই নানা রকম দুষ্ট বুদ্ধি জাগতো মনে। কাকে মারি, কাকে ফাঁকি দিই, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি, কেউ আমায় দেখেনি। আমার পকেট ওই কবচ, কিন্তু যাক সে কথা, আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাট থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ চড়ে পড়লো সে রাত্রেই। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো না বোধ হয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখায়। তিনি আমায় বললেন, এ কোথায় পেলেন আপনি? এ মিরি আর মিশমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়তো গলায়। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনি, তাহলে কি আজ এমন হয়? তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্যে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শুনবার জন্যই আসা। আমি যা করেছিলাম কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম। যতদূর জানি এখন তিনি আন্দামানে।